অর্থনীতি পুনর্গঠনে ৩ ধাপের কৌশল নিয়েছে সরকার, সংসদে জানালেন প্রধানমন্ত্রী। যেকোনো মূল্যে তিস্তা পরিকল্পনা বাস্তবায়ন। অক্টোবরে স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি ইসির। দলীয় প্রতীক না থাকায় শর্ত পূরণ করে প্রার্থী হতে পারেন যে কেউ। এবং দেশজুড়ে লোডশেডিংয়ে বিপন্ন জনজীবন, প্রতিবাদে বিক্ষোভ, মানববন্ধন। পরিস্থিতির উন্নতিতে 2 দিন সময় চেয়েছেন মন্ত্রী। আমাদের পাওয়ার সিস্টেম থেকে 2টা পাওয়ার স্টেশন বন্ধ হয়ে গেছে, যার ফলে বিভিন্ন জায়গায় লোডশেডিং দিতে হচ্ছে এবং ঢাকাতেও লোডশেডিং দিতে হবে। স্বাগত স্টার নিউজে, সঙ্গে আছি আমি শায়লা রহমান ইমা। দেখছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। অর্থনীতি পুনরুদ্ধারে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, রাজস্ব সংস্কার, ব্যাংক খাতের পুনর্গঠন, রপ্তানি বহুমুখীকরণ এবং কর্মসংস্থান তৈরিতে 3 ধাপে কাজ করবে সরকার। বাজেট অধিবেশনে এসব কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় তিনি আরও বলেছেন, কালো টাকা সাদা করার সুযোগ বাতিল, ব্যাংক অ্যাকাউন্টে TIN সনদ বাধ্যতামূলক না করা সহ বিভিন্ন অর্থ বিলের বিভিন্ন সংশোধনী প্রস্তাব তুলে ধরেন। আর বিরোধী দলীয় নেতা অর্থবছর পরিবর্তন করে জানুয়ারি থেকে ডিসেম্বর করার প্রস্তাব দিয়েছেন। বাজেটের উপর সাধারণ আলোচনা অনুষ্ঠিত হবে। 2026-27 অর্থ বছরে 9,38,000 কোটি টাকার বাজেট বাস্তবায়নে রাজস্ব বোর্ডকে 6,04,000 কোটি টাকার লক্ষ্যমাত্রা দিয়েছে সরকার। রাজস্ব আহরণে কালো টাকা সাদা করা, নতুন ব্যাংক অ্যাকাউন্ট খুলতে TIN সনদ বাধ্যতামূলক সহ নানা প্রস্তাব করা হয়েছিল বাজেটে। এর মাঝে বেশ কয়েকটি প্রস্তাব বাতিল করার সুপারিশ এসেছে অর্থবিলে। ব্যক্তি করদাতাগণের করভার কিছুটা লাঘব করে তাদেরকে কিছুটা স্বস্তি দিতে চাই আমরা। সোমবার বাজেট অধিবেশনে প্রধানমন্ত্রী বলেন, কালো টাকা সাদা করার ইস্যু নিয়ে বেশ সমালোচনা হয়েছে, সে সুযোগ রাখতে চাচ্ছে না সরকার। কেউ কেউ এটিকে কালো টাকা সাদা করার সুযোগ এইভাবে মনে করছেন, অনেকের এক্সপ্লেনেশন হচ্ছে এটা বোধহয় এরকম। আমি মাননীয় স্পিকার, জনগণের প্রতি সম্পূর্ণ শ্রদ্ধা রেখে প্রস্তাবিত এই বিধানটিকে প্রত্যাহার করার জন্য আমি মাননীয় অর্থ পরিকল্পনা মন্ত্রীর কাছে দৃষ্টি আকর্ষণ করছি। অর্থবিলে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের আয়ের ওপর কর হার কমানোর প্রস্তাবও দেন প্রধানমন্ত্রী। এছাড়াও প্রযুক্তি, স্থানীয় উৎপাদনে বিদ্যুৎ খাত সহ নানা খাতে কাঁচামাল আমদানিতে শুল্ক সুবিধার প্রস্তাব করেন। স্বর্ণালংকারে ভ্যাট কমানো ছাড়াও ওষুধ শিল্প ও গৃহস্থালী কাজেও আমদানি করা কাঁচামাল আমদানিতে শুল্ক সুবিধা দেওয়ার প্রস্তাব দেন প্রধানমন্ত্রী। ফায়ার ব্রিক্স আমদানিতে প্রস্তাবিত 15% ভ্যাট এবং 7.5% আগাম কর, এটি আমি মাননীয় অর্থমন্ত্রীকে সম্পূর্ণ প্রত্যাহারের জন্য অনুরোধ জানাচ্ছি। বিশ্ববিদ্যালয়ের সময়ে করের হার আরও কমিয়ে 5% করার প্রস্তাব করছি। এ সময় প্রধানমন্ত্রী বলেন, অর্থনীতি পুনরুদ্ধারে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, রাজস্ব সংস্কার, ব্যাংকিং খাতের পুনর্গঠন, রপ্তানিমুখীকরণ ও কর্মসংস্থান সম্প্রসারণ করা সহ নানা উদ্যোগে 3 ধাপে কাজ করবে সরকার। ফ্যাসিবাদের আমলে দেশ থেকে যে দেশের মানুষের লক্ষ কোটি টাকা পাচার হয়ে গিয়েছিল, সেই পাচারকৃত টাকাও ফিরিয়ে আনার জন্য 2টি দেশ সফর করে এসেছে, একটি মালয়েশিয়া এবং একটি চীন। বিনিয়োগ, উৎপাদন এবং কর্মসংস্থানের যে চাকা, সেটিকে সচল এবং শুধু সচলই নয়, সেটিকে বেগবান করা। এ সময় বাজেট আলোচনায় অর্থ বছর পরিবর্তন করে জানুয়ারি থেকে ডিসেম্বরকে সময় নির্ধারণ সহ রাজস্ব খাতে আরও গতিশীল পদক্ষেপের দাবি জানান বিরোধী দলীয় নেতা। আমরা সবাই বলছি, আমাদের 28 লক্ষ কোটি টাকা 15.5 বছরে বিদেশে লন্ডার করা হয়েছে, পাচার করা হয়েছে। সেই পাচার করা অর্থ কিভাবে ফিরিয়ে আনা হবে, এই বাজেটে তার কোনো গাইডলাইন নাই, কোনো প্রস্তাবনা নাই। ওই পাচারকৃত অর্থের 9 ভাগের 1 ভাগ 26-27 অর্থ বছরে যদি আমরা ফিরিয়ে আনতে পারি, যদি সেই উদ্যোগ নেওয়া হয়, তাহলে আমাদের কোনো বাজেট ঘাটতি থাকবে না। বাজেট আলোচনায় সরকারি প্রকল্পে ব্যয়ের ক্ষেত্রে কত টাকা ব্যয় হচ্ছে তা নিয়ে না ভেবে বরং প্রকল্পগুলো রাষ্ট্র ও জনগণের কতটা কাজে আসবে সরকার সেদিক বিবেচনায় আনবে বলে জানান প্রধানমন্ত্রী। ফিরিয়ে দিতে হবে। মাজহার মাহবুব, স্টার নিউজ, ঢাকা। প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলালিংকের মূল প্রতিষ্ঠান ভিওনের চেয়ারম্যান ওগি ফাবেলা। সকালে সংসদ ভবনে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রী এই সময় বাংলালিংক কর্তৃপক্ষকে আরও সাশ্রয়ী মূল্যে মোবাইল ফোনের সেবা পৌঁছে দেওয়ার আহ্বান জানিয়েছেন। পাশাপাশি ইন্টারনেটের মূল্য কমিয়ে ডিজিটাল সেবাকে আরও সহজলভ্য করারও আহ্বান জানান।
এ সময় উপস্থিত ছিলেন ডাক টেলিযোগাযোগ মন্ত্রী ফকির মাহবুব আনাম, প্রধানমন্ত্রীর তথ্য প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা রেহান আসিফ আসাদ সহ বাংলালিংক এবং ভিয়নের জ্যেষ্ঠ কর্মকর্তারা। অক্টোবরে স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে ইসি। প্রায় ৫,০০০ নির্বাচন ধাপে ধাপে ১ বছরে করতে চায় তারা। আর আওয়ামী লীগ প্রশ্নে বলছে, দলীয় প্রতীক না থাকায় শর্ত পূরণ করে প্রার্থী হতে পারবেন যে কেউ, তবে সরকারের পক্ষ থেকে এ নিয়ে এখনো কোনো চিঠি পায়নি ইসি। স্থানীয় সরকারের ৪,৫৮১ ইউনিয়ন পরিষদ, ৬১ জেলা পরিষদ, ৪৯৫ উপজেলা পরিষদ, ৩৩০ পৌরসভা, ১৩ সিটি কর্পোরেশনের বিভিন্ন পদে নির্বাচন উপযোগী রয়েছে। ইউনিয়ন পরিষদ ছাড়া বাকি সবখানে রয়েছেন সরকারের দেয়া প্রশাসক। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার পর জাতীয় নির্বাচন ছাড়া এ পর্যন্ত হয়নি স্থানীয় সরকারের কোনো নির্বাচন। এখন দলীয় সরকারের অধীনে নির্দলীয় স্থানীয় নির্বাচন আয়োজন করতে যাচ্ছে কমিশন। ইসি বলছে, এই নির্বাচন আয়োজনে ব্যালট বাক্স, প্রিজাইডিং অফিসার, পোলিং অফিসার প্রস্তুত আছে। হালনাগাদ করা হচ্ছে আচরণবিধি। অক্টোবরেই শুরু হতে পারে ভোট। সেপ্টেম্বর অক্টোবর তো মাননীয় মন্ত্রী মহোদয় বলেছেন, আমি তো আর ওর বাইরে তো কিছু বলবো না বা বলার সুযোগও আমার নেই। তাহলে এর দেশে আমরা এখন এন্ড অফ জুনে আছি, তাই না? জুলাই, অগস্ট, সেপ্টেম্বর 3 মাস আমরা তো প্রস্তুতিটা নিচ্ছি। এবারে স্থানীয় সরকার নির্বাচনগুলো হবে নির্দলীয়, তাই থাকছে না দলীয় প্রতীকের ব্যবহার। নির্বাচন কমিশন সচিব বলছেন, নির্দলীয় ভোট হওয়ার শর্ত পূরণ করতে পারলে যে কেউ হতে পারবেন প্রার্থী। যিনি প্রার্থী হওয়ার যোগ্য তিনি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগ পাচ্ছেন। আমি কোনো রাজনৈতিক প্রেক্ষাপট থেকে বলছি না, আমি বলছি যে যেহেতু এখানে নির্দলীয় কাঠামোতে নির্বাচনটা হবে, তাহলে যিনি প্রার্থী হওয়ার যোগ্যতা অর্জন করেছেন তিনি প্রার্থী হতে পারবেন। এইটুকুই, এর বাইরে আর এর ব্যাখ্যা আমার দিক থেকে কোনো ব্যাখ্যা নেই। ধাপে ধাপে পৌর ও ইউপির ভোট শুরু করতে চায় কমিশন। পৌরসভায় একদিনে করা হবে নাকি ধাপে ধাপে সে বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি। কত তারিখ পর্যন্ত আমরা ভোটারদেরকে নির্বাচনের আওতাধীন করব, তো এটাও একটা প্রশ্ন। যেমন আগে ছিল 1 জানুয়ারি, এখন তো আমাদের নির্বাচন কমিশনের এখতিয়ারে এটা এসছে। তাহলে আমার ভোটার তালিকা প্রকাশ, ওজোর আপত্তিগুলো নিষ্পত্তি, এগুলো করতে যে সময়টুকু লাগে, সেই সময়টুকুর সাথে বিবেচনা করে আমরা যদি তফসিলটাকে আনি, তাহলে আমরা দেখেছি যে মোটামুটিভাবে 31শে জুলাই পর্যন্ত যারা নিবন্ধিত হবেন তাদেরকে নিয়ে আমরা ইলেকশনটা করতে পারি। স্থানীয় নির্বাচনে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে সেনা মোতায়েনের পরিকল্পনা নেই বলে জানাচ্ছে ইসি। মাহমুদুল হাসান, স্টার নিউজ, ঢাকা। গরমের মাঝে লোডশেডিংয়ে বিপর্যস্ত সারা দেশে জনজীবন। ব্যবসা বাণিজ্যে দেখা দিয়েছে স্থবিরতা। বিভিন্ন জায়গায় বিদ্যুৎ অফিসে ঘটছে হামলা ভাঙচুরের ঘটনা। মানববন্ধনও করছেন ক্ষুব্ধ গ্রাহকরা। সংশ্লিষ্টরা বলছেন, চাহিদার তুলনায় বিদ্যুৎ না মেলায় সংকট বেড়েছে। এই চিত্র টাঙ্গাইলের। লোডশেডিংয়ের প্রতিবাদে ঢাকা টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে ক্ষুব্ধ জনতার বিক্ষোভ। একদিকে তীব্র গরম, তার উপর চলছে বিশ্বকাপ ফুটবল। প্রিয় দলের ম্যাচ চলাকালে লোডশেডিংয়ের কারণে বিভিন্ন জায়গায় বিদ্যুৎ কেন্দ্রে ঘটছে হামলা ভাঙচুরের ঘটনাও। আমাদের বাচ্চা এবং ডেলিভারি মায়েরা, বোনেরা, তারপর আমাদের অসুস্থ যে মুরব্বী আছে, মা, বোন, বাবা যারা আছে, এবং কোরবানির যে মাংস ফ্রিজে আছে, ফ্রিজ নষ্ট হয়ে যাচ্ছে। বিদ্যুৎ না থাকার কারণে আমরা ঠিকভাবে অনলাইনে কাজ করতে পারতেছি না। পাশাপাশি মানববন্ধন বিক্ষোভও চলছে বিভিন্ন জায়গায়। ভুক্তভোগী গ্রাহকরা বলছেন, গরমের মাঝে টানা লোডশেডিংয়ে বিপর্যস্ত জনজীবন। স্থবিরতা নেমে এসেছে ব্যবসা বাণিজ্যেও। কারেন্ট প্রতি ঘন্টায় ঘন্টায় চলে যাচ্ছে, 1 ঘন্টা যাচ্ছে, 1 ঘন্টা থাকতেছে। ছোটখাটো যারা উদ্যোক্তা আছে তারা মাল উৎপাদন করতে পারতেছে না, আর মানে নানাবিধ সমস্যা আছে এই লোডশেডিং এর কারণে। মাল্টিমিডিয়া ক্লাস হয়, সেই ক্লাসগুলো নিতে পারছে না। সার্বিকভাবে আমাদের পড়ালেখার বিঘ্ন ঘটছে। অনেক সময় হেরিকেন লাইট এরকম জ্বালিয়ে আমাদের পড়ালেখা করতে হচ্ছে, আর গরমে খুব কষ্ট করতে হচ্ছে। সংশ্লিষ্টরা বলছেন, চাহিদার তুলনায় মিলছে না বিদ্যুৎ, তাই বেড়েছে সমস্যা। পাওয়ার বিপরীতে আমরা বাই রোটেশন লোডশেড করে থাকি, আমাদের নিজস্ব শিডিউল আছে। কিন্তু সমস্যা হচ্ছে যখন ঢাকার থেকে অপারেশন করা হয়, তখন এই শিডিউলটা আমরা ঠিক রাখতে পারি না। সাপ্লাই কম পাচ্ছি বলেই লোডশেডিং আমাদের করতে হচ্ছে, আমাদের নিজস্ব কোনো এখানে নাই।
তবে রোববার সংসদকে বিদ্যুৎ মন্ত্রী জানিয়েছেন, দুটি বিদ্যুৎ কেন্দ্র বন্ধ হয়ে গেছে, সেই কারণে রাজধানী সহ সারা দেশে লোডশেডিং বেড়েছে। পরিস্থিতির উন্নয়নে 2 দিন সময় চেয়েছেন তিনি। এটা একটা জাতীয় সংকট। আসুন আমরা সবাই মিলে এই সংকটটা উত্তরণ করার জন্য ঐক্যবদ্ধভাবে চেষ্টা করি। মিথিলা আঞ্জু, স্টার নিউজ। বৃষ্টি উজানের ঢলে আবারও পানি বাড়ছে নদ নদীতে। খুলে রাখা হয়েছে তিস্তা ব্যারাজের সবগুলো জলকপাট। এরই মধ্যে লালমনিরহাট এবং কুড়িগ্রামে ডুবেছে নিম্নাঞ্চল, পানিবন্দী হাজারো মানুষ। আগামী 48 ঘন্টা বৃষ্টি অব্যাহত থাকার ঘোষণা দিয়েছে পানি উন্নয়ন বোর্ড এবং সেই সাথে দিয়েছে বন্যার পূর্বাভাস। বৃষ্টির পর উজানের ঢল, খুলে রাখা হয়েছে তিস্তা ব্যারাজের 44টি জলকপাট। হু হু করে পানি নামছে ভাটিতে, ডুবছে নিম্নাঞ্চল। এরই মধ্যে লালমনিরহাটের হাতীবান্ধা, কালীগঞ্জ, আদিতমারি ও সদর উপজেলার বেশ কিছু চরাঞ্চল প্লাবিত হয়েছে। ডুবেছে রাস্তাঘাট, ফসলের ক্ষেত। এতে বিপাকে পানিবন্দী মানুষ। বাড়ির থেকে বাইরে হবার পারছি না, মানে আমার ছাওয়া পোয়া বা গরু বাছুর নিয়ে বিভিন্ন জ্বালা, খুব কষ্টে আছি আমরা। মানে বাদ তো সমনা বাদ ঠিকই না থাকে, আর গরুর পরিস্থিতি তো খুব খারাপ। আসলে শরৎ নামার কোনো বুদ্ধি নেই। কালকে থেকে আমার খাওয়া দাওয়া বন্ধ, আকাশকে সব চলে গেছে, খাবার পাইছিল। স্থানীয়দের দাবি, এ নিয়ে 2 সপ্তাহে 4 দফা পানিবন্দী হলেন তারা। বারবার ফসলের ক্ষেত ডুবে যাওয়ায় ক্ষতির মুখে চাষিরা। ধানের গাজা টাজা সব চলে গেছে, ডুবে গেছে। ভাত টাত গরু ছাগলটা ধরি খুব মুসিবত পড়ছি। 2 সপ্তাহ ধরিয়ে বারবার বন্যা হইতেছে ক্ষেতপালা নষ্ট হয়েছে, বাদাম ক্ষেত নষ্ট হয়েছে, আমন ধানের বিচন ফেলা হচ্ছে, এগুলো নষ্ট হয়েছে। পানি বাড়ছে দুধকুমার সহ আরও কয়েকটি নদীতে। সেখানকারও কিছু চরাঞ্চল প্লাবিত হয়েছে, ভোগান্তিতে মানুষ। আগামী 48 ঘন্টায় বৃষ্টি অব্যাহত থাকার পূর্বাভাস দিয়েছে পানি উন্নয়ন বোর্ড। শঙ্কা আছে বন্যার। নদী তীরবর্তী বাসিন্দাদের সতর্ক থাকার পরামর্শ কর্মকর্তাদের। আগামী 48 ঘন্টায় দেশে এবং উজানে ভারী বৃষ্টিপাতের কারণে তিস্তা নদীর পানি বিপদসীমার কাছাকাছি বা উপর দিয়ে প্রবাহিত হতে পারে। পানির উঠা নামার কারণে বেশ কিছু ঝুঁকিপূর্ণ পয়েন্ট রয়েছে। আমরা পানি উন্নয়ন বোর্ড সার্বক্ষণিক নজরদারিতে রেখেছি। বন্যা মোকাবিলায় প্রস্তুতি আছে বলেও জানিয়েছে প্রশাসন। রিজভী হাবিব, স্টার নিউজ। রাজনৈতিক প্রশ্রয়ে একটি দল নারীর প্রতি সহিংসতা সহ দেশে বিশৃঙ্খলা চালাচ্ছে বলে অভিযোগ করেছেন ছাত্র শিবিরের সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম। সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে আয়োজিত অনুষ্ঠানে তিনি এই অভিযোগ করেন। অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তিতে এসে আমরা অত্যন্ত ক্ষোভের সাথে লক্ষ্য করছি, দেশ আজ আরও একটি আকাঙ্ক্ষা ভঙ্গের নির্মম বাস্তবতার দিকে ধাবিত হচ্ছে। বিশ্ববিদ্যালয়গুলোতে মেধার তোয়াক্কা না করে চরম দলীয় আনুগত্যশীলদের ভিসি ও প্রক্টর নিয়োগ দিয়ে শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে আবারও দলীয়করণের দিকে ঠেলে দেওয়া হয়েছে। জুলাই পরবর্তী যে হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে, বিশেষ করে শহীদ শরীফ ওসমান বিন হাদির হত্যাকাণ্ডের তদন্ত প্রতিবেদন এখন পর্যন্ত জমা হয় নাই। এটা নিয়েও তালবাহানা করা হচ্ছে। চট্টগ্রামে হেয়ার কাট বাতিল এবং ব্যাংকের কার্যক্রম স্বাভাবিক করার দাবিতে বিক্ষোভ করেছেন সম্মিলিত ইসলামী ব্যাংকের ভুক্তভোগী গ্রাহকরা। আজ সকালে নগরীর কোতোয়ালিতে বাংলাদেশ ব্যাংকের আঞ্চলিক শাখার সামনে অবস্থান নিয়ে মানববন্ধন এবং বিক্ষোভ কর্মসূচি পালন করেন তারা। সোমবার সকাল 11টার কিছু পর চট্টগ্রামের নিউ মার্কেট মোড়ে জড়ো হন শতাধিক আমানতকারী। এই সময় তারা মিছিল করে বাংলাদেশ ব্যাংকের আঞ্চলিক শাখার সামনে গিয়ে স্লোগান দিতে শুরু করেন এবং এক পর্যায়ে অবস্থান কর্মসূচি পালন করেন। এ সময় তারা বলেন, 2026 সালের জন্য একীভূত 5 ব্যাংক ভিন্ন ভিন্ন মুনাফার হার ঘোষণা করেছে, যা আমানতকারীদের মধ্যে বৈষম্য তৈরি করেছে। অভিন্ন হারে মুনাফার পাশাপাশি হেয়ার কাট বাতিলের দাবি জানান তারা। হেয়ার কাট এখনো পর্যন্ত রিটার্ন ভাবে আসে নাই, তাহলে হেয়ার কাট কোত্থেকে আসলো? এই হেয়ার কাট বাতিল করে এই ব্যাংকগুলোকে বাঁচার জন্য আপনারা সুযোগ করে দিবেন। আমাদের দাবি দুইটা, হেয়ার কাট বাতিল করে স্বাভাবিক লেনদেন করেন, এর বাইরে না। এদিকে মেয়াদ উত্তীর্ণ এফডিডিপিএস এর অর্থ পূর্বের চুক্তি অনুযায়ী পরিশোধেরও দাবি জানায় আন্দোলনকারীরা। স্কিম অনুযায়ী টাকা দিচ্ছে, কিন্তু আমাদের স্কিম অনুযায়ী কোনো টাকা দিচ্ছে না। এরা মিথ্যাচার করছে। ব্যাংকে বলে যে আমরা কোনো টাকা পাই নাই। আমরা হেয়ার কাট চাই না, হেয়ার কাট বাতিল চাই, ব্যাংক স্যাম্পল লেনদেন স্বাভাবিক চাই। আমাদের টাকা দেওয়ার কথা ছিল, যেটা আমরা কোনো টাকা পাচ্ছি না। একটি প্রতিনিধি দল বাংলাদেশ ব্যাংকের চট্টগ্রাম আঞ্চলিক শাখায় গিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে দেখা করেন। তারা শুধু শান্তিপূর্ণভাবে আসছে, আপনারা দেখতেছেন, এবং শান্তিপূর্ণভাবে তারা চলে যাচ্ছে। তাদের যে দাবি দেওয়া ছিল সবগুলো প্রতিনিধির কাছে বলছে, এবং তারা বলছে যে আলোচনার মাধ্যমে এগুলো শেষ করবে। পরে বিক্ষোভ দাবি আদায় না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকরা।
সৈয়দ তাম্মিম মাহমুদ, স্টার নিউজ, চট্টগ্রাম। চলে গেলেন বরেণ্য চিত্রশিল্পী এবং পাপেট শিল্পের পথিকৃৎ মুস্তাফা মনোয়ার। সোমবার সকালে চিকিৎসাধীন অবস্থায় রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে মৃত্যুবরণ করেন তিনি। আগামীকাল কেন্দ্রীয় শহীদ মিনারে সর্বস্তরের শ্রদ্ধা নিবেদনের পর বনানী কবরস্থানে সমাধিত হবেন তিনি। বাংলাদেশের পাপেট ম্যান তিনি, কারো কাছে শিল্পী ভাই। জীবনভর শিল্পে নিমজ্জিত থেকে রং আর তুলির স্পর্শে শিশু কিশোরদের মনে গেঁথে দিয়েছেন জীবনবোধের এক নির্মল ছবি। শৈশবে নদীর বুকে মেঘের প্রতিফলন দেখে তার ভেতর জন্মেছিল ছবি আঁকার বোধ। দিনে দিনে সেই অনুভব ছড়িয়ে পড়ে শিল্পের নানা মাধ্যমে। তিনি হয়ে ওঠেন একটি জাতির সংস্কৃতির অগ্রগামী পথিক, দেশ বরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার। ছিলেন হাসপাতালে ভর্তি। বরেণ্য এই শিল্পী সবকিছু ছাপিয়ে চলে গেলেন জীবন মরণের সীমানা ছাড়িয়ে। সোমবার রাজধানীর একটি হাসপাতালে মৃত্যুবরণ করেন তিনি। অনেকদিন থেকে ভুগছিলেন, 1 বছর ধরে আইসিতে অনেকবার ছিলেন, ফেরত এসেছিলেন, হ্যাঁ লাইফ সাপোর্ট ছিল, তারপরে বাসায় যাওয়ার সুযোগ পেয়েছিল। 1 বছর ধরে সাফার করছিল আর কি। তো ইভেন্চুয়ালি নিউমোনিয়া হয়ে উনি আর কি চলে যায়। লাস্টে আর ওই ওষুধ কাজ করছিল না। ব্যক্তিগত শিল্পকর্ম ছাপিয়ে নিজেকে মেলে ধরেছেন এক উদার ও মহৎ শিক্ষক হিসেবে। কয়েক প্রজন্মের কোমলমতি শিশুদের চিন্তা ও মননে বপন করে দিয়েছেন শিল্পবোধ। শিখিয়েছেন কিভাবে ধরতে হয় রং তুলি আর কিভাবে দিতে হয় নবজাতক শিল্পীর প্রথম আঁচড়। টেলিভিশনের পর্দায় পাপেট শো বা পুতুল নাচকে জনপ্রিয় করে তোলার পেছনে তিনি ছিলেন পুরোধা ব্যক্তিত্ব। 52 ভাষা আন্দোলনে ছবি আঁকার অপরাধে তাকে যেতে হয়েছে কারাগারে, আর 71-এ শিশুদের মলিন মুখে হাসি ফোটাতে নিজেই ছুটে গেছেন শরণার্থী শিবিরে। এরপর সকল শিল্পকর্মের স্পন্দনে বাংলাদেশের স্বকীয় বৈশিষ্ট্যকে গেঁথে দিয়েছেন যত্নে। স্বাধীনতার পর 1976 সালে তার নির্দেশনায় বিটিভিতে শুরু হয় নতুন কুড়ি। এছাড়া গানের অনুষ্ঠান এসো গান শিখি, ছবি আঁকার পাঠ, মনের কথা আর মিনা কার্টুনের মতো নান্দনিক অনুষ্ঠানগুলো তারই মস্তিষ্ক প্রসূত। ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারের পেছনে লাল রঙের সূর্যের প্রতিরূপ স্থাপন কিংবা মঞ্চে রক্তকরবী নাটকে নির্দেশনা সহ শিল্পের নানা মাধ্যমে বারবার নিজের সৃজনী ও উদ্ভাবনী প্রতিভার সাক্ষ্য রেখেছেন এই শিল্পী। 1935 সালে জন্ম নেওয়া এই শিল্পী চারুকলার জগতে অনন্য ভূমিকার জন্য পেয়েছেন 21 পদক সহ অজস্র পুরস্কার। তার সমস্ত অবদান স্মরণে রেখেই বলতে হয়, তার ছড়িয়ে দেওয়া পাপেট শো থেকে যাবে চিরকাল। সেই সঙ্গে থেকে যাবেন বাংলার এই পাপেট ম্যান মুস্তাফা মনোয়ার। মামুনুর রশিদ পনেল, স্টার নিউজ, ঢাকা। এই ছিল স্টার নিউজে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।